দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। আওয়ামী লীগ নিষেধের দাবিতে এবার শাহবাগ অবরোধ করে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ শাহবাগ অবরোধের ঘোষণা দিলে দলে দলে মিছিল নিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় বিভিন্ন ইসলামী দলগুলো তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। দলটির নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টালের পাশে জড়ো হয় বিক্ষোভকারীরা। সেখানে ফোয়ারার সামনে সকাল থেকে বিক্ষোভ করে এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী শক্তি। বিক্ষোভ এবং শাহবাগে অবরোধের বিষয়ে আরও জানবো। আমাদের সাথে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার হাসিব পান্থ এবং আরও আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, তিনিও আমার সাথে যুক্ত হচ্ছেন। আমি যদি শুরুতেই একটু হাসিব পান্থ আপনার কাছে একটু পরিস্থিতি জেনে নিতে চাই। শাহবাগ মোড় অবরোধ করেছে 4:45টার দিকে, এখন সেখানে কি দেখছেন, কি বলছেন বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা? শুভ্র, আমি এই মুহূর্তে অবস্থান করছি, দেখতেই পাচ্ছেন শাহবাগ মোড়ে, যেখানে আসলে আজ প্রায় 3টার পরবর্তী সময় থেকে কিন্তু এখানে 4টার পরবর্তী সময় কিন্তু এখানে এসে যারা যমুনাতে যারা বিক্ষোভ করছিলেন সেই ছাত্র জনতার ঢল কিন্তু এখানে এসেছেন, শাহবাগ ব্লকেট করেছেন। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই বিষয়টি কিন্তু আমরা জেনেছি এনসিপির যারা নেতৃত্ববৃন্দ ছিল তাদের থেকে এবং ছাত্র জনতা যারা তারাও কথা বলছিল। তারপরেও আমি একটু আপনাকে সরাসরি একজনের কাছে নিয়ে যাবো। আসলে আপনাদের দাবি কি, কতক্ষণ অবস্থান করবেন? আমাদের দাবি, আমরা এই বাংলায় আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আপনারা সকলে জানেন, আমরা যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এখানে কিন্তু আসলে যারা অবস্থান করছেন তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রাজপথ তারা ছাড়বে না। এবং আমার পেছনের চিত্র যদি দেখাই আপনাকে একটু, শাহবাগ মোড়ের পিজি হসপিটালের সামনে থেকে এছাড়াও যে এই পাশে বারডেম হাসপাতাল, পুরো অংশ জুড়েই কিন্তু আসলে ছাত্র জনতার মিছিল নেমেছে, ছাত্র জনতার ঢল নেমেছে। তাদের একটাই দাবি, এছাড়াও কিন্তু ইসলামিক বেশ কিছু দলও রয়েছে, তারা দাবি তুলেছেন এভাবে যে আসলে আওয়ামী লীগ যে সংগঠনটি ছিল এর পূর্বে কিন্তু আসলে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হলেও পরবর্তীতে যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার চূড়ান্ত পর্যায়ে আমরা গতকালকে আমরা এই আপডেটটি পেয়েছিলাম অন্তর্বর্তী সরকার থেকে। কিন্তু আজকে যারা এখানে আসলে বিক্ষোভ মিছিল করছে তাদের দাবি হচ্ছে আসলে আওয়ামী লীগের মূল সংগঠনটি যেটি রয়েছে সেটি নিষিদ্ধ করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করেছে। এছাড়াও সারা দেশেই কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে, এছাড়াও তারা কঠোর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে এখানে যারা বিক্ষোভকারী বা আন্দোলনকারী রয়েছে তারা সকলেই। আমি সর্বশেষ কথা বলছিলাম কিন্তু আসলে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড় কিন্তু ব্লকেট করেছে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো এসেছে, রাজনৈতিক দলও এসেছে, জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে ইসলামিক যে দলগুলো রয়েছে, আমজনতার দল, প্রত্যেকেই কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এই শাহবাগ মোড়। এবং তাদের সেই যত গরমই পড়ুক না কেন, আমরা একজনের সাথে কথা বলতে চেয়েছিলাম আসলে তীব্র গরমে তারা, যেহেতু আজ তাপমাত্রাও কিন্তু বেশ অত্যাধিক, সেই খাতিরে কিন্তু তারা বলছিলেন যে আসলে যেখানে বুলেটের মুখ থেকে তারা স্বাধীনতা এনেছে সেখানে তাদের এই গরম কিছুই না। এবং সব মিলিয়ে কিন্তু আসলে যত বেলা গড়াচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ততই যেন আসলে এখানে আরও পরিস্থিতি, আরও লোকজন আসছে এবং তারা এমনটি আশা রাখছেন যে আজ সারা রাত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। তবে তাদের একটি দাবি, আসলে যতক্ষণ পর্যন্ত না অন্তর্বর্তী সরকার তাদের তাদের যে দাবি রেখেছে, তারা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে সেই দাবি যতক্ষণ পর্যন্ত না অন্তর্বর্তী সরকার মেনে নেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা এখানে অবরোধ কর্মসূচি করবে, বিক্ষোভ সমাবেশ চালিয়ে যেতে থাকবে। এছাড়াও আজ কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকে একটি বার্তা এসেছিল, তারপরে কিন্তু তারা সন্তুষ্ট নয় এবং তারা বলছিলেন এমনকি তারা কোনো আশ্বস্ত পাননি, যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং বিক্ষোভ কর্মসূচি। হাসিব, আমি বুঝতে পেরেছি আপনার কথা, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে যাব। আমি একটু সোহরাব হাসানের কাছে যেতে চাই। সোহরাব হাসান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমরা সারা দিন ভর দেখলাম, কাল রাত থেকে এখানে আন্দোলন হচ্ছে এবং সেখানে দেখলাম যে খুব কয়েকটি সমমনা ইসলামী দল ছাড়া
অন্য কোনো রাজনৈতিক দলে সে যুক্ত হচ্ছে না, এর মানেটা কি? বিএনপির অবস্থানও আজকে আমরা আসলে দেখলাম, বিএনপি বলল যে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের। রাজনৈতিক অস্থিরতা কমাতে বা স্থিতিশীলতা আনতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কতটা জরুরি বলে আপনি মনে করেন? এবং আমরা আরেকটি বিষয় দেখলাম যে এই আন্দোলনে যেই এনসিপি যেই দাবিগুলো চলছে সেগুলোর সাথে আসলে আপনি কতটা একমত? না, আমি একমত। দ্বিমতের ব্যাপার না, তো ব্যাপার হচ্ছে যে জাতীয় ঐকমত্য হলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এই সরকার গঠিত হয়েছে কিন্তু জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। সব দলগুলো আহ গণ অভ্যুত্থানের, গত বছর আগস্টের গণ অভ্যুত্থানের পর সব দল সিদ্ধান্ত নিয়ে এই সরকার গঠন করেছে। এখন অনেক বিষয়ে একমত আছে, দ্বিমত আছে। যেমন আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয়ে। কিন্তু প্রশ্নটা হলো যে এই ঘটনাটি মানে রাজনৈতিক পরিস্থিতি গত দুদিন আগেও যেমন ছিল, যেটা ছিল তার থেকে পরিবর্তন কেন হলো? পরিবর্তনটা আসলো কোথেকে? আওয়ামী লীগ থেকে কি এসেছে? আওয়ামী লীগ তো এর মধ্যে কোনো কর্মসূচি দিয়েছে বলে মনে হয় না। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি চিকিৎসার জন্য বাইরে গেছেন। তার সরকার, তিনি তার সরকারকে না যায় মানে এটা তো অগোচরে যাওয়া না, পালিয়ে যাওয়া না। আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে গেছেন, কিন্তু তিনি তার একজন নাগরিক হিসেবে যেভাবে তিনি এবং ভিআইপি প্রটোকল তিনি পেয়েই গেছেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি নিরাপত্তা, বিশেষ নিরাপত্তাও পেয়ে থাকেন। এখন তার যাওয়ার সঙ্গে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটির সামনে আসার কোন যোগসূত্র আছে কিনা? একটা বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এনসিপি সহ অন্যান্য দল যে দাবি করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই ব্যাপারে তারা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে, সে পর্যন্ত যারা জাতির দল অপেক্ষা। আমি মনে করি যে এটি সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত। আবার সরকারও এককভাবে সিদ্ধান্ত নেবে, নির্বাহী আদেশ হবে, এটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের অনেক কথাবার্তা হয়েছে। সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো একমত হোক, তারপর সিদ্ধান্ত নেই। রাজনৈতিক দল বলছে, বিশেষ করে বিএনপি বলেছে যে সরকার চাইলে তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ব্যাপারেও এরকম কথাবার্তা হচ্ছে। বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ তো মাঠ ছাড়া, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নেতৃত্ব দেশেই নাই। সুতরাং আওয়ামী লীগকে কি এই নিষিদ্ধের দাবি বা এই আন্দোলন করে আবার তাকে পুনর্বাসিত করা হচ্ছে কিনা, সেই প্রশ্নটাও কিন্তু অনেকে তুলবে। যে আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ, এনসিপি এবং অন্য অনেক দলের নেতারা বলছেন আওয়ামী লীগ এত বড় হত্যাকাণ্ডের পর এত বড় তারা কোনো ক্ষমা চায়নি, অনুশোচনা করেনি। এটি তাদের এই বক্তব্য। সোহরাব হাসান, একটু থামিয়ে যদি জানতে চাই যে আমার প্রশ্নটা ছিল আসলে মূলত যে এই দাবিতে আসলে এনসিপি একা কিনা, কারণ অন্য দলগুলোকে আমরা খুব বেশি স্পষ্ট করতে দেখি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, বা এই 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 জায়গায় এনসিপি একা কিনা। না, এনসিপি বা ইসলামী আরো কিছু দল এবং অনেকগুলো সংগঠন, বিশেষ করে গত ছাত্র গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদের একাংশ, তরুণ অংশ, অনেকেই, যেমন ইনকিলাব মঞ্চ বা আরো অনেক সংগঠন এর সাথে আছে। কিন্তু আপনি যদি বলেন পুরনো রাজনৈতিক দল, প্রচলিত রাজনৈতিক দল যারা অতীতে নির্বাচন করেছে, ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এবং বা বিরোধী দলে থেকেছে, তাদের মধ্যে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব তো আছে। এবং এর অনেকগুলো দল হচ্ছে বিএনপির সাথে জোট সঙ্গী অথবা যুগপৎ আন্দোলন করেছে, সুতরাং তারা বিএনপির কি করে সেদিকেই তাকিয়ে আছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার, প্রথমত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা থাকা উচিত সাবেক রাষ্ট্রপতি কিভাবে চলে গেলেন। সাবেক রাষ্ট্রপতির এর আগে দুদিন, মানে এই তিনি চলে যাওয়ার আগ পর্যন্ত তো তাকে গ্রেপ্তার করা, তাকে আটক করা বা তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, কিন্তু এ ব্যাপারে কোন সংগঠনের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি বা তাকে গ্রেপ্তারের দাবি করা বা তাকে বিদেশ যাত্রা বন্ধ করার দাবি শোনা যায়। এখন তিনি যাওয়ার পরে এই কথাটি, এই প্রশ্নটি সামনে এসেছে। সেক্ষেত্রে সরকারের প্রশাসনিক দুর্বলতা আছে। তিনি হত্যা মামলার আসামি হলে কিভাবে গেলেন,
তাহলে অন্য হত্যা মামলার আসামিদের ক্ষেত্রে কি হবে? আবার একই ক্ষেত্রে কিন্তু আমাদের উপদেষ্টারা বলছেন যে গয়রহ মামলা হয়েছে, একটি হত্যা মামলায় 200 আসামি করা হয়েছে, এটি তো গ্রহণযোগ্য নয়, এবং কারো বিরুদ্ধে যদি কোনো তথ্য প্রমাণ না থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, অর্থাৎ তাকে গ্রেপ্তার না করার কথাও বলা তারা বলছেন। এখন সরকার 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 কোনটি চান? এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে, কিন্তু আবার একটি দেখতে হবে যে গত আগস্টে সরকারের প্রতি জনসমর্থন যেরকম ছিল সেই সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রেই তো জনগণের সঙ্গে তাদের দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করুক, আলোচনা করে যদি ঐকমত্য আসতে পারে আরেকটি পারে সরকার নির্বাহী আদেশে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, রাজনৈতিক তৎপরতা বন্ধও করতে পারেন, আর নির্বাচন হবে কিনা। আবার অনেকের মধ্যে এই প্রশ্ন আসবে যে সামনে যেহেতু নির্বাচনের দাবি জোরদার হচ্ছিল, বিশেষ করে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ব্যাপারে অনড় ছিল, আর এখন এই নির্বাচন কি পিছিয়ে দেওয়ার এটি কৌশল কিনা, এই প্রশ্ন আসবে। সবকিছু নির্ভর করবে জাতীয় ঐক্যমত্য। একদম পরিষ্কার। সৌরভ হাসান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে মানুষ রাস্তায় নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। পরে গণমাধ্যমকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক আশঙ্কা করেন, দ্রুত নির্বাচন না হলে রাস্তায় নেমে আসতে পারে জনগণ। এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের ম্যাপ ঘোষণা করছেন না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে। প্রেস ক্লাবে রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার ও আত্মমর্যাদা প্রতিষ্ঠা শীর্ষক সভায় যোগ দেন আরেক নেতা অধ্যাপক AZM জাহিদ হোসেন। বলেন, অনির্বাচিত সরকারকে শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। তাদের দায়িত্ব হচ্ছে যত দ্রুততার সঙ্গে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা, এবং জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কাদেরকে তারা তাদের সেবা করার দায়িত্ব দিবে, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া। সভায় ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম, নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা MA মালিক। আজকে প্রবাসীরা কেন ভিকটিম? প্রবাসীদেরকে বলেন আপনারা রেমিটেন্স যোদ্ধা। বিজন কুমার দাস, DBC নিউজ, ঢাকা। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও 44 জনকে পুশিন করেছে ভারত। বৃহস্পতিবার বড়লেখা থেকে তাদের আটক করে বিজিবি। বড়লেখা উপজেলার পাল্লাতল লাতু সীমান্ত দিয়ে পুশিন করা হয় তাদের। মৌলভীবাজার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানুষের অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নিয়ামুল হক। অ্যাডভোকেট নিয়ামুল হক, আপনার কাছ থেকে আমি যেটি জানবো, আসলে আমরা দেখছি গেল কয়েকদিন ধরেই ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে পুশিনের ঘটনা ঘটছে, এবং সীমান্তের নানা সীমান্ত দিক দিয়ে, এবং মৌলভীবাজারও একটি, তার মধ্যে একটি আমরা দেখেছি খাগড়াছড়িতে ঢুকেছে। আমার আপনার কাছে প্রশ্ন থাকবে, কি মনে করেন যে এই দুই দেশের উত্তেজনার মধ্যে হুট করে বাংলাদেশে যারা ঠিক আসলে স্থানীয়ও না, তাদেরকে গুজরাট সহ বিভিন্ন রাজ্য থেকে ধরে এনে এইদিকে পুশিন করানো হচ্ছে, এটি কেন করছে ভারতীয় কর্তৃপক্ষ? আসলে আমরা এই যে পুশিনের যে ঘটনাটা, এটা কিন্তু এই যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিধ্বস্ত অবস্থা বিরাজমান বর্তমান যে পরিস্থিতি, এটার পূর্বে কিন্তু আমরা এই ধরনের কোন লক্ষণ দেখা যায়নি বা এই ধরনের কোনো সংবাদ আমরা শুনতে পাইনি। কিন্তু এই যুদ্ধবিধ্বস্ত অবস্থায় আজকে 2-3 দিন বা 4 দিন যাবৎ এই যে পুশিনের ঘটনাটি ঘটছে, এটা আমি যেটা মনে করি যে সম্পূর্ণ এই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, যে এই যুদ্ধবিধ্বস্ততার কারণেই কিন্তু এই অবৈধ যারা বাংলাদেশ থেকে বিভিন্ন ওই দেশে প্রবেশ করেছিলেন, অনুপ্রবেশকারী যারা ছিলেন, তাদেরকে এখানে প্রবেশ করানোর চেষ্টা চলছে, এবং এই বিষয়টা নিয়ে আমাদের সীমান্তবর্তী এলাকায় মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং প্রতিনিয়তই মানুষ ঢুকছে। যদিও এখানে আমাদের বিজিবি নানাভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এটাকে বন্ধ করার জন্য, কিন্তু এলাকাটা তো অনেক বড়, আমাদের এই এরিয়াগুলো সীমান্ত এলাকাটা অনেক বড়, যার কারণে সব
দিক থেকেই এটা আমার মনে হয় যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এই অবস্থা দেখেন, আমি যদি একটু অন্যভাবে বলি যে বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যেও এই যে ভারত থেকে ইলিগাল মানুষগুলো যারা এখানে পুশিং করা হচ্ছে, এটাও একটা রাজনৈতিক ইন্ধনও থাকতে পারে বলে আমার কাছে কিছুটা মনে হয়। জি, ধন্যবাদ নিয়ামুল হক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর চলছে পাল্টাপাল্টি গুলি বিনিময়। উত্তপ্ত পরিস্থিতিতে এবার আরব সাগরে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালালো ভারত। এর আগে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা ও গোলাবর্ষণ করে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। অন্যদিকে পাকিস্তানের হামলার সংখ্যায় এবার উচ্চ সতর্কতা জারি হলো ভারতের রাজধানী দিল্লিতে। তবে ভারত পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ না করার ইঙ্গিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি চলছে বাকযুদ্ধ। চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অন্যদিকে পাকিস্তানও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে জম্মু কাশ্মীরের কিছু অংশে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং পাঞ্জাবের পাঠানকোটে গোলাবর্ষণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীগড়ে বাজে সাইরেন। শুক্রবার ভোর হতেই অঞ্চলটিতে আবারও সতর্কতা সাইরেন বেজে ওঠে। পাকিস্তানের হামলার শঙ্কায় প্রস্তুতি হিসেবে সীমান্ত এলাকার পর এবার উচ্চ সতর্কতা জারি করা হলো ভারতের রাজধানী দিল্লিতে। বাতিল করা হয়েছে সরকারি চাকরিজীবীদের সব ধরনের ছুটি। এই চলমান উত্তেজনায় ভারতের হিমাচল, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট ও রাজস্থানের ২৪টি বিমানবন্দর বেসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভারতের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে পাকিস্তানের অন্তত ১৪৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্রমশই তীব্র হচ্ছে দুই প্রতিবেশী দেশের চলমান উত্তেজনা। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। পিএসএল এর পর এবার নিরাপত্তা ইস্যুতে স্থগিত হলো ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে 7 দিনের জন্য আইপিএল বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিল বিসিসিআই। এর আগে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আতঙ্কটা ছড়িয়েছিল গতকালই ধর্মশালায়, যখন হঠাৎ করে ফ্লাড লাইট বন্ধ করে স্টেডিয়াম খালি করা হয়েছিল। তখন থেকেই অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণা আসবার। কালক্ষেপণ না করে উদ্ভূত পরিস্থিতিতে বিসিসিআইয়ের সিদ্ধান্ত এলো আইপিএল স্থগিত করার। বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি আর পাঞ্জাবের ম্যাচ যখন 10 ওভার পেরিয়েছে, তখন মাঠের পাশেই আক্রমণ চালাচ্ছিল পাকিস্তান। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার সাথে সাথেই মাঠের ফ্লাড লাইট বন্ধ করে দেয় আইপিএল কর্তৃপক্ষ। টুর্নামেন্টের চেয়ারম্যান নিজে মাঠে এসে দর্শকদের মাঠ ছাড়ার অনুরোধ করেন। এ সময় দেশি বিদেশি ক্রিকেটার আর অফিসিয়ালদের বিশেষ ট্রেনে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয় ভারত ক্রিকেট বোর্ড। কেননা পাকিস্তানের হামলার পরপরই ধর্মশালার বিমানবন্দর সহ আশেপাশের সকল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এর আগে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগের অবশিষ্ট ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনায় বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ স্থগিত হয়। এরপর জরুরি বৈঠকে অংশ নেন ইংল্যান্ডের ক্রিকেটার সহ পিএসএল এর বিভিন্ন দলের খেলোয়াড়রা। লিগটির বিদেশি ক্রিকেটার ও দলগুলোর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল এর 8টি ম্যাচ বাকি থাকলেও আইপিএল এ এখনো বাকি 12 ম্যাচ। প্রথমে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার পর সেটা 7 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আরও জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা সারাদিনই দেখেছি, কাল রাত থেকে দেখেছি যে দাবি পাল্টা দাবি, ভারতীয় গণমাধ্যম এক ধরনের কথা বলছে, পাকিস্তানের গণমাধ্যমের আবার আরেক ধরনের
দাবি আমরা দেখি, এবং এর মধ্যে আমরা দেখলাম যে আইপিএল বন্ধ হলো এবং রাজধানী দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হলো। তো এই পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষ আসলে কি ভাবছে তাদের কথা একটু শুনতে চাই, এবং যেই জায়গাগুলোতে আসলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, সতর্কতা জারি করা হচ্ছে, সেগুলোর কি পরিস্থিতি এই মুহূর্তে, সেগুলো একটু শুনতে চাই আপনার মাধ্যমে। গোটা ভারতবর্ষে মূলত সীমান্ত পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেইখানে মানুষজনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। কেননা গতকাল রাতে যেভাবে অতর্কিত হামলা হয়েছিল ড্রোনের মাধ্যমে, তাতে কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্কিত হয়েছে, এবং পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যেভাবে গোলাগুলি চলছিল সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আজ সকালে সেই সমস্ত এলাকা থেকে সরকারিভাবে সমস্ত মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া এবং অন্যত্র রাখা, তারপরেও কিন্তু সেই এলাকা বা পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক কিছুতেই মিটছে না। কেননা গতকাল পরে আজকে রাতে আবারও কি হয়, বা সেই জায়গা ছেড়ে দিয়ে, কেন আমরা দেখেছি এতদিন পর্যন্ত যখনই কোনো রকম যুদ্ধ পরিস্থিতি বা দুই দেশের মধ্যে কোনো রকম সমস্যা হয়েছে তা ভারতের উত্তর সীমান্ত হয়েছে, কিন্তু কার্যত গতকাল পশ্চিম সীমান্তে যেভাবে পাকিস্তানের তরফ থেকে হামলা চালানো হয়েছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই ভারতীয় সেনা কর্তাদের কিন্তু অনেকটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু আজকেও একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন, যেখানে কিন্তু 3 সেনা কর্তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, এবং তাদের সঙ্গে কিন্তু আরেক দফা আলোচনা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র যে ব্রিফিং করেছেন, সেইখান থেকে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে গতকালের যে হামলা চালানো হয়েছে তাতে কিন্তু ভারতের যে সাধারণ নাগরিক তাদের কিন্তু ক্ষতি হয়েছে, এবং পাকিস্তান নির্দিষ্টভাবে সেই সমস্ত জায়গায় কিন্তু আক্রমণ করেছে। এবং এটি অত্যন্ত নক্কারজনক, তার কারণ সাধারণ মানুষকে ক্ষতি করা এবং একই সঙ্গে কিন্তু ধর্মীয় স্থানেও ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু ভারতের পক্ষ থেকে বিক্রম মিশ্র দাবি করেছেন। অবশ্য গোটা বিষয় নিয়ে পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আসেনি। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত যে পরিস্থিতি হচ্ছে তাতে কিন্তু যুদ্ধের এই যে টানাপোড়েন চলছে তাতে কিন্তু স্বাভাবিকভাবে সীমান্তবর্তী এলাকায় কিন্তু নজরদারি এবং নিরাপত্তা কিন্তু আরো কড়াকড়ি করা হয়েছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তর থেকে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে সীমান্তবর্তী এলাকায়, যাতে নিরাপত্তা বলয় আরো বাড়ানো হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। এবং এরপরেই কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গা রয়েছে, অর্থাৎ আমরা সকলেই জানি বা আপনিও জানেন, প্রায় 4000 কিলোমিটারের ওপর বেশি সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের এলাকায়, এবং এইখানেও কিন্তু নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে। এবং কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে যদি পরিস্থিতি সেই রকম হয় তাহলে জরুরি অবস্থানের যে আইন রয়েছে ভারতে। বিশ্বনাথ, আপনাকে থামিয়ে যদি একটু জানতে চাই, আমরা যেটি জানি যে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে অনেক জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, ভারত সরকার কি আসলে আরো বড় কোনো ধরনের হামলার আশঙ্কা করছে কিনা? একেবারেই, কেন গত 48 ঘন্টার পরিপ্রেক্ষিতে যেভাবে হামলা হচ্ছে তাতে কিন্তু আজ রাতে আরো বড় ধরনের হামলা চালাতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কেননা এতদিন পর্যন্ত মূলত উত্তর সীমান্ত অর্থাৎ কাশ্মীর লাগোয়া যে অঞ্চল রয়েছে, জম্মু কাশ্মীর, শ্রীনগর, সেই সমস্ত অঞ্চলেই কিন্তু এই ধরনের সিজফায়ার বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু গতকাল যেভাবে পশ্চিম সীমান্ত অর্থাৎ পাঞ্জাব লাগোয়া, যে পাঞ্জাব, রাজস্থান, ভুজ যে অঞ্চলে হামলা চালানো হয়েছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই ভারত মনে করছে যে পাকিস্তান অন্যভাবেও কিন্তু হামলা চালাতে পারে। সেই জন্য বর্ডার যে সমস্ত এলাকা রয়েছে সেইখানে নিরাপত্তার সঙ্গে সঙ্গে দেশের আভ্যন্তরীয় কিন্তু নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে। যে সমস্ত ভ্রমণ স্থান আমরা দেখেছি আজকে সকালে রাজধানী দিল্লিতে কিন্তু নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে, যে সমস্ত সরকারি আধিকারিকরা আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে, এবং নির্দিষ্টভাবে সীমান্তবর্তী এলাকায় এক প্রকার কারফিউ ঘোষণা করে যে সমস্ত যানবাহন যারা হচ্ছে তাদেরকে কিন্তু বারংবার জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোথায় যাচ্ছেন, কোথায় থাকেন, তাদের পরিচয় জেনে নির্দিষ্ট করার পরেই কিন্তু সেখান থেকে ছাড়া হয়। এক কথায় বলতে গেলে শুধু সীমান্ত না, ভারতের মধ্যেও কিন্তু নিরাপত্তা একেবারে কড়াকড়ি করা হয়েছে। একদম পরিষ্কার। বিশ্বনাথ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বৈশাখের শেষ দিকে দেশের 45 জেলার উপর দিয়ে বইছে মৃদু মাঝারি তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে গরমের এই দাপট থাকতে পারে অন্তত 3 দিন।
এর প্রথম সপ্তাহে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বুধবার তাপমাত্রা বাড়তে থাকে। দেশের বিশাল অংশ জুড়ে এর প্রভাব পড়েছে। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। তাপমাত্রার পারদ ওঠে 41.2 ডিগ্রি সেলসিয়াসে। এমন একটা যে অবস্থা যে রাতের পরে সকাল হয়, এখন আসলে সকাল হচ্ছে না, এখন ডাইরেক্ট দুপুর হচ্ছে। কারণ সকালের যে রোদ সেটা দুপুরের চেয়েও আসলে কোনো অংশে কম নাই। বাইরে বেরোনো যাচ্ছে না, হ্যাঁ, আপনার মুখ টুক সব পুড়ে যাচ্ছে, গরমে থাকা যাচ্ছে না, গা হাত পা জ্বলে যাচ্ছে, গরমে কাজ করা যাচ্ছে না। সকাল থেকে রোদের প্রখরতায় প্রচণ্ড গরমে হাফসাফ শ্রমজীবী লোকজন। তাপের সঙ্গে বাতাসে বইছে আগুনের হুলকা। এটাই এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 13-14 তারিখ পর্যন্ত এই আবহাওয়া বলবৎ থাকতে পারে। রাজশাহী, খুলনা, যশোর ও বরিশালেও প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। এসব এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছে 38 ডিগ্রি। আবহাওয়া অফিস বলছে, দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, সেটা খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের প্রায় সব জায়গায়। এছাড়াও বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে এবং এটা কন্টিনিউ করতে পারে। এই তাপমাত্রা আরও কয়েকদিন বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে